প্রায় অর্ধ শতাব্দী একটা দেশের মাটির কোটি মানুষের ভিড়। আধুনিক প্রযুক্তির এই যুগে চোখের পলকে যে কোনো মানুষকে খুঁজে বের করা সম্ভব, কিন্তু এর মাঝেও একজন মানুষ এমনভাবে বাতাসে মিলিয়ে গেলেন যেন তার পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না। কোনো পরিচয়পত্র নেই, কোনো ঠিকানা নেই, কোনো ডিজিটাল ছাপ নেই, যেন তিনি একেবারে ধূসর ছায়ায় পরিণত হয়েছিলেন। কিন্তু এই অদৃশ্য মানুষটি কে, আর তাকে এতদিন ধরে কে লুকিয়ে রেখেছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে এমন একটি রাতে, যেই রাতের পর বাংলাদেশের রাজনীতির চিরচেনা মানচিত্রটা চিরতরে বদলে গিয়েছিল। 1981 সালের শেষের দিকটায় দেশের ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা বইছিল। একদিকে একজন রাষ্ট্রপতি, যিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে একটা স্বাভাবিক গতিপথে ফেরার চেষ্টা করছিলেন, অন্যদিকে ক্ষমতার করিডোরে চলছিল নানা ষড়যন্ত্রের গুঞ্জন। ঠিক এই উত্তেজনার মাঝেই একটি ঘটনা ঘটেছিল যা আজও অনেকের কাছে রহস্যময়। দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেত্রী দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে আসেন। তখনকার রাষ্ট্রপতি তাকে দেশে ফেরার পথ সুগম করে দেন। রাজনীতিতে প্রতিপক্ষকে এতটা সুযোগ করে দেওয়া বড় কথা হলেও এর ঠিক বিপরীতটা ঘটতে চলছিল পর্দার অন্তরালে। ওই নেত্রী দেশে ফিরলেন মে মাসের 17 তারিখে। আর মাত্র 13 দিন পার হতে না হতেই 30 মে চট্টগ্রামের বুকে ঘটে গেল সেই নৃশংস ট্র্যাজেডি। সেদিন গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউস যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। ভোরের আলো ফুটতেই যখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সেখানে পৌঁছালেন, তাদের চোখে যা দেখলেন তা ছিল যুক্তিবাদের চরম বাইরে। একজন রাষ্ট্রপতির বাসভবনের মূল ফটক যেন অভয়ারণ্যের মতো খোলা, কোথাও কোনো সহস্র প্রহরী নেই, যেন কেউ ইচ্ছাকৃতভাবে নিরাপত্তার দেয়ালগুলো একেবারে গুড়িয়ে দিয়েছে। একটি দেশের সর্বোচ্চ ব্যক্তিকে এমন একেবারে অরক্ষিত অবস্থায় রাখা, এটা কি কোনো সাধারণ ব্যর্থতা হতে পারে, নাকি এটা ছিল একটা বিশাল ফাঁদের অংশ? কিন্তু আসল নাটকটা তো এখানেই শেষ নয়। যারা এই ঘটনা ঘটালো তারা শুধু একটি জীবন নেয়নি, তারা চেয়েছিল একটা পুরো ইতিহাসকে মুছে ফেলতে। ভোর হওয়ার পর একটি দল সার্কিট হাউসে ফিরে এলো। তারা রাষ্ট্রপতির নিথর দেহটিকে গোপনে তুলে নিয়ে গেল চট্টগ্রামের এক দুর্গম পাহাড়ি এলাকায়। তাদের উদ্দেশ্য ছিল সেই দেহটিকে এমনভাবে মাটি চাপা দেওয়া যাতে কেউ আর কোনোদিন তার কোনো হদিশ না পায়। প্রমাণ মুছে ফেলার এই ঘৃণ্য কাজটার নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর একজন মেজর, তার নাম মুজাফফর হোসেন। এই মানুষটি সেদিন সেই নিষ্ঠুর নির্দেশ বাস্তবায়ন করলেন। কিন্তু এরপর যা হলো তা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। সেই রাতের পর থেকেই মেজর মুজাফফর হোসেন যেন ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন। কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোনো ফোন নাম্বার নেই, কোনো পরিচিত জায়গায় তাকে আর দেখা যায়নি। পুলিশ, গোয়েন্দা সংস্থা সবাই হাত পা গুটিয়ে বসে রইল। কিন্তু একটা প্রশ্ন বারবার মাথায় আসে, একজন সাধারণ মানুষকে প্রায় 50 বছর ধরে এভাবে অদৃশ্য হতে পারে? সমাজে মিশে থাকতে হলে তো কোনো না কোনো পরিচয় লাগে। এতদিন ধরে তাকে লুকিয়ে রাখার পেছনে যে অবিশ্বাস্য ক্ষমতার কৌশল খাটানো হয়েছে, তা কি কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব, নাকি এই অদৃশ্য থাকার পেছনে কোনো রাষ্ট্রীয় বা অত্যন্ত ক্ষমতাশালী মহলের নীরব মদত ছিল? বিশেষ করে সেই 15 বছর যখন দেশের সবচেয়ে শক্তিশালী প্রশাসন ক্ষমতায় ছিল, তারা কি সত্যি এই মানুষটাকে খুঁজে পায়নি, নাকি তারা ইচ্ছাকৃতভাবেই চোখ বন্ধ করে রেখেছিল? এখন একটু ভিন্ন কোণ থেকে সেই রাতটার দিকে তাকাই। চট্টগ্রামে যখন গুলির শব্দে আকাশ পাতাল এক হচ্ছে, ঠিক তখনই দেশের অপর প্রান্তের একটি সীমান্ত এলাকায় ঘটেছিল আরেকটি বিস্ময়কর ঘটনা। ভোরের আলো ফোটার আগেই সীমান্তরক্ষীদের চোখে পড়ে একজন নারীকে, যিনি পুরো শরীর ঢেকে একেবারে সীমান্তের কাছাকাছি এগিয়ে যাচ্ছিলেন। তার চলার ভঙ্গিতে ছিল আতঙ্ক, ছিল প্রবল তাড়াহুড়ো। যখন তাকে আটক করা হলো এবং সেই আবৃত অবস্থা থেকে আসল পরিচয়টা বের করা হলো, তখন সেখানকার প্রহরীদের চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি আর কেউ নন, মাত্র 13 দিন আগে দেশে ফেরা সেই শীর্ষ রাজনৈতিক নেত্রী নিজেই। এখন এই দুটো ঘটনা একসাথে মেলানোর চেষ্টা করুন। একজন রাষ্ট্রপতি গুলিবিদ্ধ হলেন রাতে, আর ঠিক সেই একই রাতে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছদ্মবেশে দেশ ছাড়ার চেষ্টা করলেন। এটা কি সত্যি ইতিহাসের একটা বিচিত্র কাকতালীয় ঘটনা? সাধারণ মানুষ তখনই পালানোর চেষ্টা করে যখন সে আগে থেকেই জানে যে কিছু একটা ভয়ানক ঘটতে চলেছে বা ঘটে গেছে। যদি কারোর সাথে এই ঘটনার কোনো যোগসূত্র না থাকে, তবে মাত্র 13 দিন আগে যে দেশে ফিরেছেন, এমন অবস্থায় আবার বোরকা পরে সীমান্ত পার হওয়ার মানসিকতা কেন হবে? এই প্রশ্নগুলো বছরের পর বছর গোয়েন্দাদের মাথা ঘুরিয়েছে, কিন্তু কখনো কোনো সুনির্দিষ্ট উত্তর কারো হাতে ওঠেনি। দ্রুত সময়ে এগিয়ে আসে 2026 সালের জুলাই মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এমন একটি অভিযান চালায় যা দেশ জুড়ে তোলপাড় ফেলে দেয়। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল নজরদারি আর অন্তর্ঘাতমূলক তৎপরতা এক অবিশ্বাস্য সমন্বয়ে অবশেষে সেই অদৃশ্য মানুষটিকে খুঁজে বের করা গেল। প্রায় 76 বছর পর একজন পলাতক আসামির দীর্ঘ লুকোচুরির ইতি ঘটল। মেজর মুজাফফর হোসেন এখন কারাগারের সেই ঠান্ডা কোঠায়। কিন্তু এই গ্রেপ্তারটা কি শুধু একটা আইনি প্রক্রিয়ার সমাপ্তি? না, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এটা একটা বিশাল তথ্যের ভান্ডার খোলার মতো। কারণ মুজাফফর হোসেন শুধু একজন সাধারণ দোস্ত নন,
তিনি সেই রাতের সবচেয়ে গোপনীয় ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। তার মস্তিষ্কে লুকিয়ে আছে সেই নির্দেশটা কে দিয়েছিল, কিভাবে এত বড় একটি নিরাপত্তা ব্যবস্থাকে তুলে ধরা হলো। আর সবচেয়ে বড় কথা, সেই নেত্রী সীমান্তে পালানোর ঘটনার সাথে এই হত্যাকাণ্ডের আসল সংযোগটা কি। ইতিহাস অনেক সময় নিষ্ঠুর হয়, অনেক সময় সত্যকে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয় দশকের পর দশক, কিন্তু প্রমাণ আর মানুষের হৃদয় স্মৃতি কখনো মরে যায় না। 1981 সালে রাষ্ট্রপতির দেহ যখন গায়েব করার চেষ্টা হচ্ছিল, ঠিক তখনই সাধারণ মানুষ আর দলীয় কর্মীরা যে অদম্য প্রতিরোধ গড়ে তুলেছিল, এটাই প্রমাণ করে যে কোনো ষড়যন্ত্রই চিরকাল টিকে থাকে না। এখন প্রশ্ন হলো, এই গ্রেপ্তারের পর কি হতে চলেছে? মুজাফফরকে ধরা হলেও তাকে যে নির্দেশ দিয়েছিল সেই মূল ষড়যন্ত্রকারীদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব, নাকি এই সুতো ধরে টানলে আর অনেক নাম বেরিয়ে আসবে, যে নামগুলো শুনলে পুরো দেশ হতবাক হয়ে যাবে? ভবিষ্যতে এই ঘটনার প্রবাহ গভীর হতে বাধ্য। এটি শুধু একটি হত্যা মামলা তদন্ত নয়, এটি বাংলাদেশের রাজনীতির একটি অন্ধকার অধ্যায়ের উপর আলো ফেলার চেষ্টা। মাত্র 13 দিনের ব্যবধানে একটি অরক্ষিত হত্যার সীমান্তে পালানোর চেষ্টা। এই পুরো সমীকরণটা আপনার কাছে কেমন লাগে? আপনি কি মনে করেন, এটা শুধু ইতিহাসের একটা আশ্চর্য দুর্ঘটনা, নাকি এর পেছনে একটা দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রাজনৈতিক দাবা খেলা চলছিল? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানান, কারণ ইতিহাসকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের সবারই সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। আর এই ধরনের ইতিহাসের অজানা রহস্যগুলো জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সত্য যে কতটা গভীরে লুকিয়ে থাকে তা হয়তো আমরা এখনো ধারণাও করতে পারিনি।